আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই তোমাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। আজ আইসিটি তৃতীয় ক্লাসে আমি অভিনন্দন জানাচ্ছি তোমাদের। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম জুয়েল, প্রভাষক, আইসিটি বিভাগ, সাভার সরকারি কলেজ। শিক্ষা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এবং লেন্দি জার্নি স্কুল জার্নি। তোমরা সেটি সফলতার সাথে সম্পূর্ণ করে কলেজ জীবনে পা রাখছ। তাই সাভার কলেজ এবং আইসিটি বিভাগের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন এবং তোমাদের এই জার্নি সফল হোক, সুন্দর হোক তোমাদের ভবিষ্যৎ, এই কামনা রইল। আমরা আজ আইসিটি ক্লাসে আলোচনা করব প্রিভিয়াস ক্লাসের পর থেকে। লাস্ট যে দুটো ক্লাস হয়েছে তারপর থেকে এগুলো তোমাদের লাস্ট দুটো ক্লাসে বলে দেওয়া হয়েছে আইসিটি সিলেবাস সম্পর্কে, মান বন্টন সম্পর্কে এবং তৃতীয় অধ্যায় শুরু করা হয়েছিল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির বেসিক আইডিয়াগুলো তোমরা পেয়ে গেছো। যেমন সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি, সংখ্যা পদ্ধতির ক্লাসিফিকেশন, সংখ্যা পদ্ধতির ক্লাসিফিকেশনের প্রত্যেকটা ডেফিনেশন এবং এগুলোকে চেনার উপায় হচ্ছে ভিত্তি বা বেস। এই বেস তোমরা জানছো কোন সংখ্যার বেস কত, বেস এর গুরুত্ব বা ভিত্তির গুরুত্ব কি, তোমরা এগুলো অন বাই অন সব লাস্ট ক্লাসে জানছো এবং আশা করি তোমরা প্র্যাকটিস করছো। আমরা আজ তার পরের থেকে শুরু করব। তার আগে আমি তোমাদের সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা, যেহেতু আমার ফার্স্ট ক্লাস, আমি শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে, দেখো আইসিটি তে তোমাদের একটা বই 6টা চ্যাপ্টার 2টা বছর পড়তে হবে। এই 6টা চ্যাপ্টার থেকে তোমাকে প্রশ্ন, আর তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে 8টা প্রশ্ন আসবে 6টা চ্যাপ্টার থেকে। তার মানে কোন অধ্যায় থেকে একাধিক প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় চ্যাপ্টার 3। এই চ্যাপ্টার থেকে প্রতি বছর 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত, 2020 সালে তো পরীক্ষা হলো না, 19 সাল পর্যন্ত প্রত্যেকটা বছর এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন, অর্থাৎ 20 মার্ক 2টা সেট এখান থেকে আসে। তার মানে বুঝতেই পারছো যে এটা কত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের জন্য। সুতরাং সবাই অ্যাটেনটিভলি ক্লাসগুলো কমপ্লিট করবে। আসলে তোমাদের এভাবে ক্লাস নিতে হবে এটা আমাদের কাম্য ছিল না, কিন্তু বাস্তবতা, সিচুয়েশন আমাদের মানতে হবে। তাই বাস্তবতাকে মেনে অনলাইন ক্লাসগুলোকে তোমাদের গুরুত্বপূর্ণ ভাবতে হবে এবং সিরিয়াসলি নিতে হবে। কারণ তোমরা যদি এই ক্লাসগুলো ঠিক মতো না নাও তাহলে তোমরা পিছিয়ে পড়বা, সময়ের সাথে আগাতে পারবে না। আমি বিশ্বাস করি তোমরা সময়ের সাথে এগিয়ে যাবে অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে। তো আমরা আর এই আইসিটি ক্লাসের প্রত্যেকটা ক্লাস এত গুরুত্বপূর্ণ যে তুমি যদি একটা ক্লাস মিস করো পরের ক্লাস বুঝবা না। তার মানে বলতে চাচ্ছি এটাই, আইসিটির প্রত্যেকটা ক্লাস সিকোয়েন্সলি কানেক্টেড। তাই আমি আশা করব যে তোমরা প্রত্যেকটি ক্লাসই করবে। যদি একটি ক্লাস না করো পরের ক্লাস আর কিছুই বুঝবে না। সো আই হোপ তোমরা সবাই ক্লাসগুলো অ্যাটেনটিভলি করবে। ওকে, আমরা আজ তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির রূপান্তর করব। তো রূপান্তর পড়ার আগে আমি তোমাদের লাস্ট ক্লাসের কিছু টপিকস আবার একটু মনে করাই দিতে যাচ্ছি। যেমন সংখ্যা পদ্ধতি 2 প্রকার ছিল, নন পজিশনাল, পজিশনাল। পজিশনাল সংখ্যাকে 4 ভাগে ভাগ করা হচ্ছিল, তাই তো? বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। বাইনারি সংখ্যার বেস 2, অক্টাল সংখ্যার বেস 8, ডেসিমেল সংখ্যার বেস 10, হেক্সাডেসিমেল সংখ্যার বেস
16 এই বেসগুলো আমরা মনে রাখবো সংখ্যা চেনার জন্য। তো আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর করার জন্য আজকে তিনটা রূপান্তর করব কিন্তু একটা নিয়ম দিয়ে। তো মজার মনে হচ্ছে তাই না? কারণ তিনটা সংখ্যা পদ্ধতি রূপান্তর করব একটা নিয়ম দিয়ে, সুতরাং নিয়মটা আমাদের মনে রাখতে হবে, তাই তো? তো নিয়ম বোঝানোর আগে তোমাদের আমি একটা ডায়াগ্রাম এঁকে দিই, একটা চিত্র এঁকে দিই। তো চিত্রগুলো থেকে তোমাদের পরবর্তী স্টেপে বুঝতে সুবিধা হবে। তো চলো চিত্রটা শেষ করি আমরা। ওকে, দেখো, here is a diagram। এই ডায়াগ্রামে তোমরা দেখতে পাচ্ছ চারটি পজিশনাল সংখ্যাই এখানে আছে, কিন্তু একটা সংখ্যা থেকে বাকি তিনটা সংখ্যা রূপান্তর করা হচ্ছে। সেটা কি? ডেসিমেল বা দশমিক। বাংলা এটাকে দশমিকও বলা হয়, আমরা ডেসিমেলও বলতে পারি। তাহলে ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা নির্ণয় করা হচ্ছে, ডেসিমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যা নির্ণয় করা হচ্ছে, ডেসিমেল সংখ্যা থেকে হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর করা হচ্ছে। তার মানে আমি যে রূপান্তরগুলো করব এই তিনটি রূপান্তরই দশমিক বা ডেসিমেল থেকে অপর তিনটি সংখ্যা রূপান্তর। খুব সহজে আমাদের এটা মনে থাকা উচিত। এখন এইখানে ডেসিমেল থেকে বাইনারি করতে যে নিয়ম, সেই একই নিয়ম হবে ডেসিমেল থেকে অক্টাল করতে, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করতে। এই জন্য আমি বলেছিলাম যে একটা নিয়ম পড়বো, তিনটা রূপান্তর করব। তো আমরা তো চিত্র থেকে দেখে নিলাম, তাই না? চিত্র থেকে আমরা দেখে নিলাম। এখন নিয়মটা আমি বলি, নিয়মটা আমি তোমাদের বলি, তোমরা নোট ডাউন করে নাও। দেখো, দশমিক সংখ্যা থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল নির্ণয় করার সময় ওই সংখ্যার বেস বা ভিত্তি দ্বারা দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যাকে ভাগ এবং ভগ্নাংশ সংখ্যাকে গুণ করতে হবে। আমি আবার বলি, দশমিক বা ডেসিমেল সংখ্যা থেকে অন্য যে কোনো সংখ্যা নির্ণয় করার সময় ওই সংখ্যার বেস বা ভিত্তি দ্বারা দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যাকে ভাগ এবং ভগ্নাংশ সংখ্যাকে গুণ করতে হবে। আশা করি তোমরা নিয়মটা বুঝতে পারছো। আমি আরো ক্লিয়ার করি তোমাদের কিভাবে আমি বোঝাতে চাচ্ছিলাম। চলো, যেমন ধরো তিনটা রূপান্তর করলাম আমরা, তাই না? আমি একটা সংখ্যা নিয়ে নিলাম, ধরো ডেসিমেল সংখ্যা। এই সংখ্যাকে আমি রূপান্তর করব বাইনারিতে। আমি আরেকটা সংখ্যা নিলাম, ধরো এই সংখ্যাকে আমি রূপান্তর করব আমি অক্টালে। আরেকটি সংখ্যা আমি নিয়ে নিলাম, এই সংখ্যাকে আমি রূপান্তর করব আমি হেক্সাডেসিমেলে। দেখো, এখন প্রথম আমাদের যে অপশনটা ছিল, প্রথমে আমি ডেসিমেল সংখ্যা 10 ভিত্তি দেওয়া আছে, তার মানে এটা ডেসিমেল সংখ্যা, তাই না? এই ডেসিমেল থেকে আমাদের 2 ভিত্তিক সংখ্যা অর্থাৎ বাইনারি বেস 2 এইকে আমাদের রূপান্তর করতে বলছে। তাহলে আমি যে নিয়ম বলছিলাম যে দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করতে হলে ওই সংখ্যার বেস, তাহলে বাইনারি বের করতে বলছে, ওই সংখ্যার বেস 2, তাহলে 2 দ্বারা এইখানে দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যাকে ভাগ এবং ওই বেস দ্বারা দশমিক সংখ্যাকে গুণ করতে হবে। আবার দেখো 2 নংয়ে কি বলা হচ্ছে? দশমিক সংখ্যা দেওয়া আছে, তাহলে দশমিক সংখ্যা থেকে যে সংখ্যা নির্ণয় করতে হবে ওই সংখ্যার বেস দ্বারা, তাহলে এবার বেস কি? অক্টাল সংখ্যা দেওয়া, বের করতে হবে। অক্টাল সংখ্যার বেস কত? 8। এই 8 দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ এবং ভগ্নাংশ সংখ্যাকে গুণ করতে হবে।
আবার দেখো 3 নম্বরে কি বলছে দশমিক থেকে হেক্সাডেসিমাল, তাহলে হেক্সাডেসিমাল বেস 16 দ্বারা এখানে পূর্ণ সংখ্যাকে ভাগ দশমিক সংখ্যাকে গুণ। তাহলে আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি যে রুলসটা বলছিলাম তার সাথে মিল হচ্ছে মনে হয়, তাই না? যে দশমিক সংখ্যা দেওয়া থাকলে অন্য যে সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যার বেস দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ দশমিক সংখ্যাকে গুণ। চলো এবার আমরা কনভার্সন বা রূপান্তর শুরু করি। তো রূপান্তরের আজকে আমরা প্রথম রূপান্তরটা পড়বো ডেসিমাল টু বাইনারি। ডেসিমাল টু বাইনারি আজকে আমরা এই রূপান্তরটা পড়ব। তো রূপান্তরটা ডেসিমাল বেস 10, বাইনারি বেস 2। ডেসিমাল 0 থেকে 9 পর্যন্ত, আর বাইনারিতে দুইটা ডিজিট 0 এবং 1। সো আমরা এখানে এই ডেসিমাল থেকে বাইনারি করার আগে আমি তোমাদের একটা প্রশ্ন দেই, আমরা যেটা সলভ করব এখানে, তাই না? প্রশ্ন করছি, আমরা যেটা সলভ করছি। দেখো আমি একটা প্রশ্ন তোমাদের কাছে রাখি। সাপোজ 27.15 এটা ডেসিমাল সংখ্যা, তোমাকে বের করতে বলা হচ্ছে এই ডেসিমাল থেকে বাইনারি সংখ্যা। দেখো একটা ডেসিমাল সংখ্যা দেওয়া আছে, এর পূর্ণ সংখ্যা হচ্ছে 27 দশমিকের আগে, আর দশমিকের পরে ভগ্নাংশ আছে 15, তাই তো? তাহলে পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা। এখন নিয়ম অনুসারে আমি কি বলছিলাম, যে সংখ্যা বের করতে বলবে ওই সংখ্যার বেস দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ, অর্থাৎ 27 কে ভাগ এবং 15 কে গুণ করতে হবে, ভগ্নাংশ সংখ্যাকে গুণ করতে হবে ওই বেস দ্বারাই। তো আমরা প্রথমে পূর্ণ সংখ্যাটা করি, তাহলে পূর্ণ সংখ্যা অংশটা ভাগ আর দশমিক সংখ্যাটা হচ্ছে গুণ। মনে থাকবে তো? পূর্ণ সংখ্যা ভাগ দশমিক সংখ্যা গুণ। আমি আর যদি মনে না থাকে তোমাদের সুবিধার্থে লিখে দিই। সো দেখো তোমাদের সুবিধার্থে আমি লিখে রাখলাম যে আমরা পূর্ণ সংখ্যাকে ভাগ করব এবং দশমিক সংখ্যাকে গুণ করব। তো দেখো আমি আগে পূর্ণ সংখ্যা পেয়ে গেছি এই 27, এই 27 কে আমি ভাগ করব। কত দ্বারা ভাগ করব? যে সংখ্যা বের করতে হবে তার বেস দ্বারা, বের করতে হবে বাইনারি, তার বেস হচ্ছে 2 দ্বারা ভাগ করব। দেখো এই ভাগটা আমরা এইভাবে রাফ করে তারপরে এখানে ভাগফল ভাগশেষ বসাবো, তাই তো? সো আমি রাফ করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য, আমি এখানে করে দিচ্ছি ভাগটা। দেখো 27 কে 2 দ্বারা ভাগ করলে 1, 7 নাও 3, 6, 1। দেখো এইখানে আমার ভাগফল কত আসছে? ভাগফল আসছে 13। তাহলে আমি ভাগফলটা লিখব 13, প্রথমে ভাগফলটা লিখব, একটা হাইপেন দিব, একটা হাইপেন দিয়ে আমি ভাগশেষটা লিখব। ভাগশেষ কত পাইছি? ভাগফল ছিল 13, এবার হাইপেন দিয়ে ভাগশেষ কত আছে? 1। এই 1টা আমি ভাগশেষ, যেহেতু এই 1টা আমি লিখলাম ভাগশেষ 1, অর্থাৎ প্রথমে ভাগফল তারপর হাইপেন দিয়ে ভাগশেষ, এভাবে আমরা সাজাবো। আমি আবার ভাগ করব 2 দ্বারাই। দেখো এবার ভাগ করব কত দ্বারা? 13 কে। ভাগফল কত পেয়েছিলাম আমরা? 13। তাহলে 13 কে আমি ভাগ করব, 13 কে ভাগ করব আবার 2 দ্বারা। ভাগ করো 6 দুগুণে 12, ভাগশেষ কত আছে? 1। তাহলে আমরা এখানে ভাগফল কত পেলাম? ভাগফল পেলাম 6। ভাগশেষ কত? হাইপেন দিয়ে ভাগশেষ পরে লিখতে হবে, ভাগশেষ 1। দেখো ভাগশেষ 1 পেলাম আমরা। মনে রাখবে আমরা যতক্ষণ আবার কিন্তু ভাগ করব, কতক্ষণ ভাগ করব? এখন আবার ভাগ করব, কিন্তু আমার কথা হচ্ছে কতক্ষণ ভাগ করব? যতক্ষণ পর্যন্ত এখানে ভাগফল 0 না হবে আমরা ভাগ করতে থাকব। তো আমরা বুঝতে পারছি। এখন দেখো আমরা লিখে পরের স্টেপে যাই। তাহলে আমরা 2 দ্বারা আবার ভাগ করব, তাই তো? 2, 6, তাহলে 3 দুগুণে 6। দেখো তাহলে এবার ভাগফল কত পেলাম আমরা? 3। তারপরে আসছে
ভাগশেষ কত 0, ভাগশেষ হচ্ছে আমাদের 0 আসছে, সো 0 ভাগশেষ যত হবে আমরা এটা পরে লিখব। এরপরে আমরা আবার ভাগ করব, ভাগফল আমরা পেয়েছি 3, তাহলে 3 কে ভাগ করব এবার আমরা 2 কে 2, সো এখানে ভাগফল কত আছে 1, ভাগশেষ 1, ভাগফল 1, ভাগশেষ 1 পেয়েছি আমরা, সো ভাগশেষটা 1 লিখি আমরা, ভাগশেষ 1 লিখলাম। এরপরে আমরা আবার ভাগ করব, আমরা এখনো 0 পাইনি, দেখো আবার ভাগ করব আমরা এই ভাগে। এখন লক্ষ্য করো, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো, এখানে আমি ভাগ করব 2 দ্বারা, আর কাকে ভাগ করব 1, অর্থাৎ যাকে দিয়ে ভাগ করব সে বড় আর যাকে ভাগ করব সে ছোট, অর্থাৎ ভাজক বড় ভাজ্য ছোট। যখনই এরকম হবে তখন ভাগফলটা 0 হয়ে যাবে, আর হাই পেন দিয়ে এইখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা হয়ে যাবে ভাগশেষ, এই সংখ্যাটা হয়ে যাবে ভাগশেষ। আমি আবার রিপিট করছি, যখন দেখবে তোমার ভাজক বড় ভাজ্য ছোট তখন ভাগফল 0 আর এই ভাজ্যটা ভাগশেষ আকারে থেকে যাবে। ক্লিয়ার তো? এখন আমি এটাকে সাজাবো, এখন আমার ভাগফল 0 হয়ে গেছে, আমি আর কাজ করব না, আর ভাগ করার কিছু নেই। এখন আমি এটাকে সাজাবো, সাজাতে গিয়ে আমি সাজাবো হচ্ছে একটা সিকোয়েন্স মেইনটেইন করব নিচ থেকে উপরে। এখন নিচেরটাকে বলা হবে এম এস বি আর উপরটাকে বলা হবে এল এস বি। এম এস বি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এল এস বি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আমরা এটাকে সাজালাম, সাজানোর পরে আমরা যে বিষয়টা লক্ষ্য রাখবো, এখন আমি অ্যানসারটা বের করে ফেলবো, যেহেতু আমার ভাগফল 0 চলে আসছে। দেখো আমাদের কত আছে 27 ছিল আমাদের দশমিক, 27 ছিল আমাদের দশমিক, আর একে আমরা কি করলাম বাইনারিতে রূপান্তর করলাম। সো বাইনারিতে রূপান্তর করে কত পেলাম, দেখো এই যে নিচ থেকে উপরে বলছিলাম সাজাবো, তাহলে নিচ থেকে উপরে শুধু এই সিকোয়েন্সটা দেখো কত আছে 1, প্রথমে 1, তারপরে আছে আবার 1 1 1 নিলাম, এরপর আছে কত 0, সো 0, এরপর আছে আবার 1, এরপর 1, সো সাজানো কমপ্লিট। এখন আমি কোন সংখ্যা বের করলাম বাইনারি, বাইনারি বেস কত 2, এই যে বেস, এই বেসটা যদি তোমরা দিতে ভুল করো পুরো ম্যাথটা কিন্তু ভুল হয়ে যাবে। সুতরাং এই বেসগুলো ভালোভাবে দিবা। তাহলে দেখো 27 এর পূর্ণ সংখ্যার ডেসিমেল থেকে আমরা বাইনারি করে ফেললাম। এখন আমরা কি করব, এই ভগ্নাংশ সংখ্যার আমরা বাইনারি বের করে ফেলবো। সো পূর্ণ সংখ্যার জন্য ভাগ করেছিলাম আর ভগ্নাংশের জন্য কি বলছিলাম গুণ করতে হবে, কত দ্বারা, ওই বেস দ্বারা, ওই সংখ্যারই বেস দ্বারা। সো চলো আমরা ভগ্নাংশ সংখ্যার ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর করে ফেলি। ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে আমাদের কত, এখানে ভগ্নাংশ দেওয়া আছে 0.15, 0 ধরে নিয়ে একটা সামনে, তাই না, 0.15 কত দ্বারা গুণ করতে হবে, ওই সংখ্যার বেস দ্বারা, বাইনারি সংখ্যার বেস দ্বারা, বেস কত 2, সো 2 দ্বারা গুণ করলে কত হচ্ছে দেখো তো 0.30। দেখো 0.30 গুণফলটা আমরা পাচ্ছি। এখানে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নাই, যতক্ষণ আমি পূর্ণ সংখ্যা না পাবো আমি গুণ করব। দেখো আবার আমি গুণ করব কত দ্বারা, গুণফল কত পেয়েছি আমরা 3.30, আমরা আবার এই বেস দ্বারা গুণ করব, গুণ করে কত পাচ্ছি আমরা 0.60। এখনো আমরা পূর্ণ সংখ্যা পাইনি, আমরা আবার গুণ করব 0.60, এবার গুণ করো, এবার গুণ করলে আমরা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি। দেখো পূর্ণ সংখ্যা পেয়ে গেছি, পূর্ণ সংখ্যা ঘরে 1 আছে, যেহেতু পূর্ণ সংখ্যা পেয়ে গেছি আমি গুণটা এখানে স্টপ করতে পারি। যদি আমরা এরকম হতো, তুমি প্রশ্ন রাখতে পারো যে স্যার প্রথমেই যদি আমি পূর্ণ সংখ্যা পেয়ে যাই তাহলে কি আবার গুণ করব না? প্রথমে যদি তুমি পূর্ণ সংখ্যা পেয়ে যাও তাহলে তুমি গুণ না করলে হবে পরবর্তী স্টেপগুলো, কিন্তু সাধারণত দশমিকের পরে 2 ঘর দেখাতে হয় বা দেখানো উচিত। এই জন্য আমি দেখো
পূর্ণ সংখ্যা প্রথমে পেলেও আমি একটা বা দুইটা বা তিনটা গুণ দেখাই দিব। ওকে, তো আমি যেহেতু প্রথমে এখানে পূর্ণ সংখ্যা পাইনি, দ্বিতীয়তে পাইনি, এই জন্য আমি থার্ডে পূর্ণ সংখ্যা পেয়ে আমি স্টপ করে দিছি। আমি আবারও গুণ করতে পারি, বাট এখানে স্টপ করলেও সমস্যা নেই। সো এটাকে আমরা সাজাতে গেলে দেখো তো আমার পূর্ণ সংখ্যা দশমিক ভগ্নাংশ সংখ্যা কত ছিল? ভগ্নাংশ সংখ্যা ছিল 15। এই 15 দশমিক ছিল, আমি এর থেকে বাইনারি পাবো, তাই না? বাইনারি মান বের করব। এইটা সাজাইছি পূর্ণ সংখ্যার নিচ থেকে উপরে, আর এটাকে সাজাতে হবে আমাকে উপর থেকে নিচে, উল্টা। দেখো উপর থেকে নিচে সাজাতে হবে আমাকে, এটাকে উপর থেকে নিচে। আর এখন উপরটাকে বলা হবে এমএসবি আর এটাকে বলা হবে এলএসবি। তাহলে উপর থেকে সাজাবো নিচ পর্যন্ত দশমিক সংখ্যার জন্য। তো দেখো আমরা সাজালে উপরে কত আছে? পূর্ণ সংখ্যা ঘরে কত আছে? 0 0 দশমিক দিয়ে নিই আগে আমরা, তারপরে আবার পরে আছে কত? 0 0, এরপরে কত আছে? 1 1 নিই। সো আর নেই, যদি আমরা আরো গুণ করতাম আরো পেয়ে যেতাম, যেহেতু গুণ করিনি আমি এখানে রেজাল্ট রাখতে পারি বাইনারি সংখ্যা বের করছি, বাইনারি সংখ্যার বেস। তাহলে দেখো আমরা দশমিক সংখ্যার থেকে বাইনারি সংখ্যা পেয়ে গেলাম, পূর্ণ সংখ্যার জন্য বের করছি ভাগ করে, দশমিক সংখ্যার জন্য বের করছি গুণ করে। তাহলে দুইটা বাইনারি আমরা পেয়ে গেলাম পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যার জন্য। সো ফাইনাল রেজাল্ট কত আসছে দেখো তো। রেজাল্টটা কত আসে আমাদের? রেজাল্টটা 27.15। এটা ছিল আমাদের দশমিক সংখ্যা। আমরা বাইনারিতে বের করে কত পেলাম? 27 এর জন্য পেলাম 11 0 11 11 0 11। এরপরে 27 এর জন্য তো পেয়েছি, তারপর পয়েন্ট 15 এর জন্য কত পেয়েছি আমরা? 0 0 1। বাইনারি সংখ্যা বের করছি, বাইনারি সংখ্যার বেস 2 দিলাম। সো এইখানে আমাদের অ্যানসার পেয়ে গেলাম। তো এই হচ্ছে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা নির্ণয় করা। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, স্যার এখানে বুঝতে সমস্যা। আমি অবশ্যই তোমাদের ভুলগুলো সংশোধন বা তোমাদের যেখানে জটিলতা আছে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। ক্লিয়ার তো? তো এই হচ্ছে তোমাদের প্রথম ক্লাস ডেসিমেল থেকে বাইনারি। আমরা নেক্সট ক্লাসে এর পরেরটা করব ডেসিমেল থেকে অক্টাল। একই নিয়ম বলছিলাম, কারণ এখানে ডেসিমেল থেকে বাইনারি করছি, বাইনারি বেস দ্বারা ভাগ করছি, আর ওইখানে ডেসিমেল থেকে অক্টাল করব, অক্টালে বেস 8 দ্বারা ভাগ করব, 8 দ্বারা গুণ করব। যখন আমরা হেক্সাডেসিমেল করব তখন হেক্সাডেসিমেল বেস দ্বারা ভাগ করব, গুণ করব। তাই তো? তো আমরা আশা করি যে তোমরা এটা যতটুকু বুঝতে পারছো বাসায় প্র্যাকটিসের মাধ্যমে টোটালি তোমার আয়ত্তে চলে আসবে এই টপিকসটা। আমরা আজ এই ক্লাসটা শেষ করব, তার আগে আমি যে টপিকসটা করলাম আমি আমার অভ্যস্ত আমি হোমওয়ার্ক দিতে স্টুডেন্টদের প্র্যাকটিস করব, তাহলে মনে থাকবে। সুতরাং আমরা এই একটা হোমওয়ার্ক দিব যা তোমাদের নেক্সট ক্লাসে আমি দেখবো আর সমস্যা থাকলে সলভ করে দিব। ক্লিয়ার? তো হোমওয়ার্কটা লিখে নাও তোমরা। দেখো হোমওয়ার্ক লিখো 57.17। এটা দশমিক সংখ্যা বের করবে তুমি বাইনারি সংখ্যায়। এইটাই তোমাদের হোমওয়ার্ক। দেখো আমি দশমিক সংখ্যা করাচ্ছিলাম, বাইনারি সংখ্যা বের করতেছিলাম। সো এই বাইনারি বেস দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ, দশমিক সংখ্যাকে গুণ, যেভাবে আমরা করছি এভাবে সলভ করো। আশা করি তোমরা সবাই এটা সুন্দরভাবে সমাধান করতে পারবে। আমি নেক্সট ক্লাসে এটার সলিউশনটা দেখিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরের প্রথম ক্লাস ছিল। এই নিয়ে তৃতীয় ক্লাস সমাপ্তি হলো। তোমাদের এরপর চতুর্থ ক্লাস, পঞ্চম ক্লাস পর্যন্ত আমি কন্টিনিউ ক্লাস নিব, তারপরে অন্য টিচাররা আসবেন। তো প্রত্যেকটা ক্লাসই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ। যে টিচার যখনই আসুক না কেন, তুমি একটা ক্লাস মিস করবা পরের ক্লাস বুঝবে না। আমি তোমাদের এটা গ্যারান্টি দিতে পারি যে তুমি যদি কলেজে নিয়মিত ক্লাস মনোযোগ সহকারে করো তাহলে আইসিটিতে তোমার কোনো সমস্যা থাকবে না, ক্লাসেই তোমার পড়া কমপ্লিট। তুমি হয়তো বাসায়
যারা সায়েন্সে আসো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়বা, কমার্সে আসো অ্যাকাউন্টিং ফাইন্যান্স এন্ড ব্যাংকিং পড়বা, আর্টসে আসো ইংলিশ পড়বা, অনেক বেশি পড়বা, 1 ঘন্টা 2 ঘন্টা প্রতি সাবজেক্ট তোমরা রেগুলার টাইম দিবা। কিন্তু আইসিটির জন্য তোমার এত টাইম আমি চাই না। তুমি যদি বাসায় রেগুলার যতটুকু আমি ক্লাসে করাচ্ছি এইটুকুই সমাধান করার জন্য বাসায় প্র্যাকটিস করো 15 থেকে 20 মিনিট, তাহলে আমি তোমাকে এই গ্যারান্টি দিচ্ছি তুমি আইসিটিতে ভালো করবে, A+ পাবে ইনশাআল্লাহ। তুমি রেগুলার, আমার ক্লাস বেশি না, আমি ক্লাসে যতটুকু পড়াচ্ছি আমরা ততটুকুই বাসায় গিয়ে টু দা পয়েন্ট প্র্যাকটিস করো, দেখবা তোমার কনফিডেন্স বাড়বে, তুমি A+ পাবে। আইসিটি তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে, তাই না? রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে, এই আশাই আমি তোমাদের কাছে রাখলাম। সো আজ প্রথম ক্লাস আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।